এক্সাইটেড ডেফিনেটলি। এই বছর তো বাংলাদেশ টিমের অনেক খেলা, অনেক চ্যালেঞ্জেস, ওয়ার্ল্ড কাপ ইয়ার প্লাস বাইলেটারাল সিরিজ অনেকগুলি এবং সব বড় বড় টিম, বিগ সিরিজ। সো ভালো করাটা খুব ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি সিলেক্টরের জবটা তো মানে অনেক রেসপন্সিবল একটা জায়গা। তো আমি আশাবাদী, লেটস সি, ভালো কাজ করবো আশা করছি। না, দলটা তো একটা সিলেকশন কমিটি কাজ করছিল, তো তারা তো এখনো তারা আছেন এই এখন বলতো যে এই স্পটটা তারাই দিচ্ছেন। আমরা তো জয়েন করবো সম্ভবত 1 এপ্রিল থেকে, তারপর থেকে তো আমরা টুকু করবো। তো এর মধ্যে লিপু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি তো 2 বছর ধরে একটা প্ল্যান নিয়ে কাজ করছিলেন, সেটার কন্টিনিউটিটাও ইম্পর্টেন্ট আমি মনে করি। তারা নিশ্চয়ই একটা কোনো প্ল্যান করেই এই 2 বছর এগোচ্ছেন, সেটাকে নিয়ে যেন আমরা আর একটু এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানে আমাদের ইনপুট কী থাকতে পারে সেটা আমরা দিতে পারি। তো আজকে একটু বসেছি লিভার সাথে, ব্রিফলি আবার বসবো, বসার পরে তাদের কাজটা বুঝে নেব। তো তারপরে আসলে পুরোপুরি কাজ শুরু করবো আসলে সামনের মাস থেকে। আপনি দেখেন যে এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথের একটা ভালো মিশ্রণ আছে এখানে। যারা এসছেন নতুন এসেছে, হাসি বলছেন শান্ত তো আগে থেকে কাজ করছিলেন, বাকি যে দুজন এসেছেন নাইম ইসলাম অনেক এক্সপিরিয়েন্স, জাতীয় দলে খেলেছেন এবং লম্বা সময় ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিলেন। এবং ন্যাশনাল টিম তো যখন আমরা তৈরি করি, মানে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু শেয়ার করতে পারি সেটা হচ্ছিল, একটা তো ন্যাশনাল টিমে যারা খেলছেন তারা খুব ভিজিবল, তারা কী করছেন না করছেন আমরা সবাই জানি, মানে ফলো আপ করা হয়। কিন্তু তাদের বাইরে যারা আছেন, ঘরোয়া ক্রিকেট যারা খেলছেন, তাদেরকে ক্লোজলি দেখাটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় নাইম অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলেছেন, তার কাছে হয়তো খুব ভালো ইনপুট আমরা পেতে পারবো। এই বিষয়ে তার অভিজ্ঞতাটা অনেক। নাদির চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ফার্স্ট ক্লাসে খেলেছেন, তো ঘরোয়া ক্রিকেটে কোন প্লেয়ারটা কেমন করছেন এই আইডিয়াটা তারা খুব ভালো দিতে পারবে। সো আমার মনে হয় ইটস এ পজিটিভ সাইন, পজিটিভ দিক, যে যারা আসছেন তারা ক্রিকেটের সাথে আছেন, ক্রিকেট নিয়ে আছেন, ডোমেস্টিক ক্রিকেটের সাথে অনেকদিন কাজ করছেন। তো প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি অনেক হেল্প করবে। ফোকাস তো ডেফিনেটলি এই সিরিজগুলি, আমাদের তো প্রথম ফার্স্ট টার্গেটটা আমরা যেন সরাসরি কোয়ালিফাই করতে পারি, এটার প্রাইমারি টার্গেট। বাট এটার থেকে ইম্পর্টেন্ট যে আমরা যেন কনসিস্টেন্ট হই পারফরমেন্সে, সেটা টিম সিলেকশনের ক্ষেত্রেও কিংবা আমাদের পারফরমেন্সের ক্ষেত্রেও এটা একটা বড় ফোকাস থাকবে ডেফিনেটলি। আর যেহেতু এই বছর অনেক খেলা, আমার মনে হয় একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করতে হবে, ব্যাক টু ব্যাক সিরিজ আছে, তো আমাদের প্লেয়ারের পুলটা মনে একটু বেশি বাড়াতে হবে এবং সেটা যেন এমন হয় যে খারাপ দিয়ে খারাপ রিপ্লেস না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 স্কোর হয়, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রুপটাকে যদি আমরা খুব ভালো মতো প্রিপেয়ার করতে পারি তাহলে মনে হয় আমাদের সমস্যা হবে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দেয়ার ফিউ থিংস, আপনি প্রশ্নের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছিল বাংলাদেশ টিম কিন্তু খেলে প্রতি ম্যাচ জেতার জন্য, ওইখানে স্যাক্রিফাইস করার কিছু নেই। আপনি সবসময় যখন দলটা বানাবেন, যেই দলটা জিততে পারবে তেমন দলটাই বানাবেন। আর যখন আপনি ফিউচার চিন্তা করবেন, ফিউচার চিন্তা করলে কিছু কিছু প্লেয়ার তো আপনাকে ইন্ট্রোডিউস করতে হবেই, এবং সেটা ইন্ট্রোডিউস করলে সবচেয়ে ভালো হয় যখন কারেন্ট প্লেয়ারদের সাথে একজন দুজন প্লেয়ার ইন্ট্রোডিউস করেন, তাদের জন্য সুবিধা। একসাথে নতুন প্লেয়ার যখন সেই ওয়ার্ল্ড কাপের কথা ধরেন, ওয়ার্ল্ড কাপের সময় হয়তো কারেন্ট প্লেয়ার যারা খেলছেন কেউ হয়তো শেষের 2-3 মাসে অফ ফর্মে চলে গেল, তখন কোথাও নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করলে কিন্তু তার জন্য কাছে ডিফিকাল্ট হয়ে যায়। সেই কাজগুলি অবশ্যই একটু আগে করে ফেলে ভালো। আমরা চাই না যে ওয়ার্ল্ড কাপ, প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ কোনো নতুন প্লেয়ারকে নিয়ে ট্রাই করতে। যদি কোনো প্লেয়ারকে ট্রাই করতে চান এর মধ্যেই করবেন, বাট নট বাই স্যাক্রিফাইসিং যে দলটা জিতবে না এরকম কিছু না। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে হ্যাঁ, আমরা এমন অবশ্যই নতুন কারোর সুযোগ দিব, বাট এমন না যে সুযোগ দেওয়ার জন্য সুযোগ দিব। যদি কেউ ভালো থাকে ডেফিনেটলি সেটা তো একটা বড় অ্যাডভান্টেজ। তাহলে পুলটা বড়, যেটা বলছিলাম যে যেহেতু এই বছর অনেক খেলা, আমাদের ওই প্লেয়ারের স্কোয়াডটা পুলটা একটু বড় হওয়াটা খুব বড়। এনাফ টাইম থাক না থাক সেদিকে আসে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। আমাদের যা করার এর মধ্যেই করতে হবে। আমাদের একটা সুবিধা যে 27 ওয়ার্ল্ড কাপের আগে আমরা প্রচুর খেলার সুযোগ পাবো, সে দলটা প্রিপেয়ার হওয়ার জন্য অনেক সুযোগ পাবো, সময় পাবো।
ভাইয়া বাংলাদেশ ক্রিকেটের নেভার এন্ডিং টপিক সাকিব আল হাসান জি। রাইট নাও উনি আবার অনেক বেশি আলোচনায় দলে আসার একটা শোনা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ কি তাকে দলে আমি চ্যালেঞ্জিং হবে কিনা বা সাকিব প্রিপেয়ার হয়ে দলে আসবে। কাইন্ড অফ সাকিবকে এমন চাই, সাকিব আমি যদি কালকে যদি সাকিব ফ্রি হয়, আপনি বলেন সাকিব খেলবে, সাকিব আসলে খেলবে না, আমি যদি ও আসলে কিন্তু প্রিপেয়ার হয়ে আসবে, হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং সাকিবের সার্ভিস তো আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে, জেনুইন অলরাউন্ডার, তাকে নিয়ে তো কথা বলার মতো তেমন কিছু নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেটা দলের জন্য উপকারী হবে। জি। আমার যখন ন্যাশনালে কাজ হয় তখন বলে ইটস লাইক রিটার্নিং ব্যাক হোম। আপনার জন্য কি ইটস লাইক রিটার্নিং ব্যাক হোম? সিলেকশন মানে তো আপনার কাছে একটা নিয়ম আছে। ক্রিকেট নিয়ে তো আর মানে আমি যদিও সিলেকশন কমিটি বের হয়ে যে ওমেন্সে কাজ করেছি, তারপরে ডেভেলপমেন্টে কাজ করছিলাম, তো মোস্ট পার সিলেকশন কমিটি তো দুইটা বলতে পারেন, হ্যাঁ আপনি বলতে পারেন। বাট আমার প্রিভিয়াস যে কাজটা ছিল ডেভেলপমেন্ট, সেখানে আমি খুব এনজয় করছিলাম। সেখানে আসলে আমি তো যখন প্রথম বলা হয়েছিল আমি তো সময় নিয়েছিলাম, এর পিছনে কিন্তু একটা বড় কারণ ছিল, ডেফিনেটলি আমি একটা কাজ শুরু করেছি, ওই কাজটা আমি খুব এনজয় করছিলাম এবং ওইখানে আসলে সৃষ্টির আনন্দ পাওয়া যায় ডেভেলপমেন্টে যখন আপনি কাজ করবেন। তো সেটা ছেড়ে আসতে হলে আমার একটু মানে চিন্তা ভাবনা করতে হচ্ছে। বাট ইন বিং পার্ট অফ ন্যাশনাল টিম সবসময় তো গর্বের, সবসময় তো সম্মান, অনেক বড় সম্মান আছে। ডেভেলপমেন্টে কাজ করছেন। আপনি ডেভেলপমেন্টের যে মোটামুটি চোখে দেখে আছেন যে ওয়াটার প্লেয়ার, কারা প্লেয়ার হতো, কাদের দিকে কি নজর, মানে ওই দিকটাকে একটা দেখা হয়ে মাইন্ড, মানে আপনার প্রিপারেশন রাইট ফর লং টার্ম যে কোনো টার্মের জন্য একটা বেটার লুক একটা হোল পিকচার। আর এই 2 বছরে আমি একটু আরো ম্যাচুর, মানে যখন ন্যাশনাল টিমে কাজ করি, মানে সিলেকশনের কাজ করা হয়, তখন আসলে আমরা ঘরোয়া ক্রিকেট দেখি, কিন্তু ডেভেলপ প্রসেসে থাকি না, মানে ওই প্লেয়ারটা কাউকে ডেভেলপ করে নিয়ে আসা কিংবা এটা অতটা থাকা হয় না। বাট আমি তো এবার খুব ক্লোজলি কাজ করেছি, এবং আমি পার্সোনালি ফিল করি ন্যাশনাল টিমের সিলেক্টরের শুধু জব না যে 15 স্কোয়াড তৈরি করে দেওয়া, কিংবা একটা স্কোয়াড তৈরি করে, কিংবা একটা টিমের জন্য বাইলেটারাল সিজন টিম তৈরি করে দেয়। আমার মনে হয় ন্যাশনাল টিমের সিলেক্টর আরও অনেক বড় কাজ করতে পারেন। যে ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার কোনটা করলে ভালো হয় সেটা তারা ইনপুট দিতে পারে। আমরা যখন সিলেকশন করেছিলাম একটা ছোটো কাজ করেছিলাম যেটা আলটিমেটলি কাজে দিয়েছিল। আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেটটা আমরা ওই সময় চেষ্টা করেছিলাম যে যেন স্পোর্টিং উইকেটে খেলা হয়, সেটার জন্য কিন্তু এখন দেখবেন পাইপলাইন অনেক ফাস্ট বোলার পাওয়া যায়। তো এরকম ছোটো ইনপুট আমার মনে হয় ন্যাশনাল সিলেক্টরে দেওয়া উচিত, তাদের এই ক্ষেত্রে থাকা উচিত, তারা যদি ফিল করে ঘরোয়া ক্রিকেটে কোনো যে কাজ করে, যেহেতু আমরা ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করে আসছি, আমিও কাজ করেছি, এই ইনপুটটা আমার মনে হয় সিলেক্টরদের দেওয়া উচিত, এবং সেটা দিলে আমি এই জিনিসটা এখন আরও ভালো বুঝি আর কি। ইয়েস প্লিজ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, মানে ফেসবুক বা কিছু, বিকজ বাংলাদেশে যদি আপনি ডাটা দেখেন তাহলে ন্যাশনাল হিস্ট্রিটা মোস্ট ওয়ার্ল্ড, মানে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আর যখন প্রথম আমার মানে প্রথম প্রস্তাবটা পেলাম, যখন প্রথম কথাবার্তা শুরু হলো, যখন একটু মানুষ জানলো যে আমার সাথে কথা আমি হতে পারি, তো তখন আমার খুব পরিচিত একজন সাংবাদিক, পুরো সাংবাদিক, উনি একটা টেক্সট করেছিলেন যে মানে হ্যাঁ না, ফেসবুক বন্ধ না, বললো যে ভাই এরপরে আপনাকে নিয়ে আমি একটু ট্রোল করবো, আপনি তো কিছু লিখবো, আপনি মাইন্ড করেন না, আপনার সাথে রিলেশনটা খুব ভালো ছিল, এখন একটু মাঝে মাঝে কিছু লেখা লিখবো কিংবা কিছু আপনার এগেন্সে কিছু যাবে, তো আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম। সো আমি এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত না, কারণ এটা থাকবেই, পার্ট অফ পার্সেল। আমার কাছে আসলে মূল কনসার্ন টিমটা নিয়ে কাজ করা। সো I cannot stop anybody to don't write আমার যদি কিছু লিখতে পারবো না কিংবা ট্রোল করতে, এটা আমি কখনো বলবো না, এবং আমি এটা এক্সপেক্টও করি না। এটা আমার জন্য মূল কনসার্ন না, আমার মূল কনসার্ন আসলে টিমটা নিয়ে কাজ করা। আমার তো খুব ফ্যামিলি ফেসবুক আছে, 100 জন ফ্রেন্ড, যেটা বেসিক্যালি বন্ধুও না, আমাদের ফ্যামিলি আর কি। পাকিস্তান সিরিজের আগে হেড কোচ বলেছিলেন যে বিশ্বকাপের আগে তারা 24 একটা পূর্ণ করতে চায়। আমরা জানি যে নিউজিল্যান্ড তারা তাদের প্রথম সারি 10 জন ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসবে। পিএসএল আমাদের যে ক্রিকেটাররা গিয়েছে তারা ফুল আসলে এনওসিটা পায়নি। আপনি যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন, আপনি কি আসলে আপনার কনসার্নে তাদেরকে এনওসিটা দেওয়া হয়নি, মানে আপনাদের এখানে মত নেওয়া হয়েছে না আমরা আরেকটু সাহসী ক্রিকেটটা খেলবো কিনা, আসলে নিউজিল্যান্ডের যারা সুযোগ পায়নি তাদেরকে অপরচুনিটি দেবো না, আমি আসলে আজকে মানে আমার কালকে মিডিয়া রিলিজ হয়েছে, আমি আসলে পুরোপুরি বুঝে নিব 1 এপ্রিল। এখনও লিপু ভাই কাজ করছেন, আমরা এই এখন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে এটা আমি আসলে এখন সম্পৃক্ত হইনি, আমাদের সিলেকশন কমিটি এখন সম্পৃক্ত হয়নি।
আমাদেরটা আসলে শুরু হবে 1 তারিখের পর থেকে। আজকে লিখু ভাই আসছিল। লিভার সাথে কথা হয়েছে, লিভাররা একটা প্ল্যান নিয়ে কাজ করেছেন, তো সেটা নিয়ে আমি জানতে চেয়েছি, সেটার কন্টিনিউটিটা খুব ইম্পর্টেন্ট না? তারা নিশ্চয়ই 2 বছর ধরে কোনো একটা প্ল্যান নিয়ে এগিয়েছিলেন, সেই প্ল্যানটাকে কী করেছেন, সেটাকে কীভাবে আমি আরও এগিয়ে নিতে পারি, সেখানে কীভাবে আমার ইনপুট দিয়ে দিতে পারি। আমার মনে হয় লিভার সাথে আরও 2 দিন আমার বসতে হবে, আজকে একদিনে হবে না, আরও 2 দিন বসতে হবে। তো ব্যাপারটা এরকমই। আর সাহসী ক্রিকেট খেলা, লোক অন্য দল কী নিয়ে আসছে না সে যায় না, বাট আমি পার্সোনালি ফিল করি যে ইটস নট অ্যাবাউট বাংলাদেশ টিম যখন হয়, যেই দলটা ম্যাচ জিতবে সেটাই করা উচিত। অ্যাট দ্য সেম টাইম সুযোগ থাকলে 1-2 জন নতুন প্লেয়ার চেষ্টা করা উচিত। সুমন ভাই, আমরা যে জিনিসটা দেখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় মানে কারো স্পেসিফিক টাইম বা টেবিল খরচ করে, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনে করে, অনেক ক্ষেত্রে প্রয়োজনে করে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা যে দোজ হু আর রিলেটেড টু পিকিং দ্য ক্রিকেটার্স, দ্য জেমস, তাদের ব্যাপারে ইনভেস্টমেন্টটা হচ্ছে সবসময় খুব দৃষ্টিকটু ছিল, বাজে ছিল। ইভেন ইউ সার্ভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাজ সিলেক্টর ফর লং টাইম, সেখানটাও আপনার ক্যালিবার, আপনার ক্লাস, আপনার যোগ্যতা সবকিছু অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছিল যে ইউ ওয়ার অ্যান্ড ইউর গাইস যারা আপনার সাথে কাজ করেছিল আন্ডারপেড, ইভেন আন্ডারওয়েড। এবার কি অন্তত সেটা চেঞ্জ হয়েছে কিনা, এবং আপনি হ্যাপিলি অথবা আপনার ব্যাকআপ মাইন্ডে কোনো টেনশন নিয়ে থাকে না, আপনার কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা ধান্দা নেই বাংলাদেশ ক্রিকেট ছাড়া। টু ভেরি অনেস্ট, অনেকেই অনেক ইটস এ বিগ ইমপ্রুভমেন্ট বলতে পারি। আমরা তো অনেক বছর কাজ করেছি, যে সেটা নিয়ে আসলে আলাপ করতে চাই না, বাট ক্রিকেট বোর্ড এবার একটু চিন্তা করেছে, একটু মানে সিলেক্টরদের সম্মানের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করছে, উইচ ইজ গুড। আই থিঙ্ক ইটস এ বিগ ইমপ্রুভমেন্ট, বিগ মানে স্টেপ আমি বলবো আর কি। পার্সোনালি তো মনে করি আরও বেশি হওয়া উচিত, অন্যান্য দেশে হয়তো আরও বেশি, বাট আমি হ্যাপি হয়ে কাজ করছি, যেটাই হয়েছে বা যেটাই আপনার সাথে কথাবার্তা হয়েছে, আমি হ্যাপি। আমার অনেক একটা ইমপ্রুভমেন্ট এসছে, আমরা দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট মূল্যায়নটা করা শুরু হয়েছে। সুন্দর অর্ধেক প্রশ্ন হয়েছে একটু মানে সাকিব আল হাসানের আজকে জন্মদিন আমরা জানি। জি। সাকিব আল হাসানকে আপনারা আসলে নিউজিল্যান্ড সিরিজের জন্য বিবেচনা করবেন কিনা শব্দ দিচ্ছেন, বা আপনি চেয়েছিলেন আপনার পক্ষ থেকে প্রস্তাব? লোক, নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই, এবং আমি সাকিবকে যতটুকু আমি চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমাদের সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় জন্য চিন্তা করি, আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইবো লম্বা সময় জন্য সার্ভিসটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার কিন্তু অনেক বড় ব্যাপার আছে। সো আমরা যদি দেখি ইন্ডিয়ান চিফ সিলেক্টর জি, অনেক ক্ষেত্রে ট্রোল হয়েছে, বাট হি মেড সাম স্ট্রং ডিসিশন লাইক আপনার শুভমন গিলকে 2027 ওয়ার্ল্ড কাপ নকিং এট খুবই ক্লোজ। সেই জায়গায় হাবিবুর রহমান সুমন স্ট্রং ডিসিশন কিছু মেক করবে কিনা, কারণ আমাদের অনেক কিছু কাজ করে, আমাদের ইমোশনস কাজ করে, পাবলিক সেন্টিমেন্ট কাজ করে, সোশ্যাল মিডিয়া কাজ করে, উপরে যারা বসে আছে আপনার তাদের চয়েস কাজ করে, বাট আপনার কলটা একদমই এরকম কোনো কিছুর দিকে যাবে কিনা যে আসলে আপনি এরকম একটা দল চান, এটার জন্য হয়তো বড় কোনো ডিসিশন কাউকে ছেড়ে ফেলা অথবা কাউকে পিক আপ করা যে নেক্সট ম্যাচেসগুলো আমি তাকে খেলাবো, ঠিক আছে, এরকম কোনো প্ল্যান বা এরকম কোনো গার্সি ডিসিশন আমরা দেখবো কিনা এক। আর দ্বিতীয় যেটা, ওই একই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আপনি যেটা বললেন যে প্রিপারেশনের দরকার রিগার্ডিং সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আপনি আপনার যে প্ল্যান, নিশ্চয়ই আপনি এই দায়িত্বটা নিয়েছেন একটা প্ল্যান থেকে, আপনি ভালো করতে চান, যে পর্যন্ত আপনার মেয়াদ আছে অ্যাটলিস্ট সাকিব আল হাসান আপনার প্ল্যান আছে। টু বি অনেস্ট, এতদিন আমি এই বিষয়টা অতটা চিন্তা করিনি। ফার্স্ট আচ্ছা, ডেফিনেটলি আছে। এই জন্য কিন্তু বলছি যে মানে নিউজিল্যান্ড সিরিজের কথা উঠছে, এই জন্যই কিন্তু আমি বলছি যে সাকিব, আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আপনি যখন মুশফিক রহিমের অবসরের কথা হচ্ছে, আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ, আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য অনেক লাভ। এবং আমরা যখন ওদেরকে নিব, মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যদি আসুক, ও যেন লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। আর আপনি যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ, আমার মনে হয় যে ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব, বাট আমার হার্ট যেটা বলে আমার
মানে জাজমেন্ট যেটা বলে আমি সেটা করবো, আর সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিয়ে নিই, কারণ আমি এটা এক্সপেক্ট করে আছি যে আমি যেই কাজ করব, আমি যদি 10 জনের মধ্যে হয়তো 5 জন ঠিক বলবে, 5 জন ঠিক বলবে না, এটা আমি মেনে নিয়ে এই কাজটা করছি। এবং ট্রল হোক, লেখা হোক, এটা আর আমি একটা জিনিস কখনো বলবো না, ভাই আপনি আমার কেন বললেন, আপনার এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা আমি কখনো করবো, বিকজ আমি এর মধ্যে তো গিয়েছি, আমি যখন ক্যাপ্টেন হয়েছে তখনই গিয়েছিলাম, তখনই গিয়েছি। সো এটা আসলে আমার মূল কনসার্ন না। আমার মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করতে পারি। আপনার সতীর্থ মানে এই প্যানেলে আরো 3 জন আছে, জি। ধরেন আপনাকে নিয়ে কোনো কারণে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু তাদের নিয়ে হচ্ছে না, আপনি কি তাদের ফোন করে বলবেন যে তোদের নিয়ে কেউ কিছু বলে না, খালি আমাকে নিয়ে বলে? না, কোনো চান্স নেই, বিকজ অ্যাজ এ চিফ, আপনি চিফ হবেন, আমি তো সিলেক্ট হয়েছি সে বাংলাদেশ টিমে, আমি তো বাংলাদেশ টিমে খেলেছি, ক্যাপ্টেন হয়েছি। সো বাংলাদেশ টিমে খেলা একটা সম্মানের, ক্যাপ্টেন্সি করা একটা আরও একটু বড় সম্মান, এবং ক্যাপ্টেন্সি যখন করবেন তখন ওই দায়িত্বটা কিন্তু আপনি নিতে হবে, এটা আপনার ঘাড়ে আসবে, এটা নিতে হবে, দ্যাট ইজ ওই ক্যাপ্টেন। সো চিফ হলে কিন্তু আপনি, বিকজ আপনি চিফ কিন্তু এটা হচ্ছেন যে আপনাকে এই জিনিসটা নিতে হবে, আপনার যে সদস্য তাদেরকে আপনার ডিফেন্ড করতে হবে আপনাকে, সেই খুব সিম্পল হবে। এখন আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনার কাউকে চেয়ারম্যান, আমি বেসিক্যালি চিফ সিলেক্টর বলছি, এটা চেয়ারম্যান হিসেবে বলা হয়েছে আর কি। আমার 4 জন নর্মালি তো বেজোর হয়, ভোটাভুটিরই থাকে, বা এর জন্য আসলে বেজোর করা হয়তো, বাট আমার কাছে মেজর কনসার্ন মনে হয় না, বিকজ দিন শেষে চিফ কিন্তু হ্যাজ গট দ্য লাস্ট কল, সে বেজোর হোক আর জোর হোক। মানে আমরা যখন বেজোর সংখ্যার সিলেকশন ছিলাম, তো আমরা দুজন সিলেকশন যে চিন্তা করছি, চিফ সিলেকশন আলাপ করছি, দিন শেষে কিন্তু লাস্ট কলার চিফ সিলেক্টরই নেয়, চিফ সিলেক্টরই ডিসাইড করে না দিস ইজ দ্য টিম। সো এটাই কিন্তু হয়। সো বেজোর সংখ্যা কিংবা জোর সংখ্যা আমার কাছে এটা অত বড় কনসার্ন মনে হয় না, বিকজ লাস্ট কলটা কিন্তু দেশের চিফই নেবেন। সো এটা আমার সমস্যা মনে হয় না। আগে যে 4টা জোনে কাজ করবে, 4টা জনে আমার মনে হয় সেটা হয়তো করা হয়েছে, বিকজ এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন, এটার জন্য আসলে করা হয়েছে, হুইচ ইজ অলসো নট ব্যাড। কারণ ওই তখন যদি আমরা আরেকটা এটা করবে কিনা বিসিবি যাই না, কারণ আমাদের আরেকটা প্রস্তাব ছিল, যখন আগে প্রস্তাব দিয়েছিলাম যে সে ডিভিশন ভিত্তিক কোনো সিলেক্টর দেয়া, যে কাজ করবে ন্যাশনাল সিলেক্টরদের সাথে, তাহলে আরও ভালোভাবে মানে ওই ভালোভাবে কাজ করতে হবে। সেটা এখনও হয়নি, সেটা হলে পরে হয়তো এই যে জোনে কাজ করবে, সে আমি যেই জোনে থাকি ওই জোনের সিলেক্টরদের সাথে কিন্তু আমার কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে, তাহলে হয়তো ওই মানে যেসব প্লেয়ার চোখের বাইরে থাকে সেসব প্লেয়ারও মিস হবে না। দেখা দেখলে লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।